টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকেও আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আপনারা সবাই জানি যে বর্তমান প্রেসিডেন্ট বা এই শাসনের আমলে অর্থাৎ বর্তমান প্রশাসনের আওতায় ইমিগ্রেশনটা বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছে, এবং সেটি আজকে আমরা আলোচনা করতে চাই যে পাবলিক চার্জ, যেটা সেকশন 212 আওতায় এই যে পাবলিক চার্জ সংক্রান্ত যে বিষয়টি নিয়ে আমরা এতদিন দেখেছি বাংলাদেশের, এ কারণে বাংলাদেশ সহ 75টি দেশের উপরে ভিসা পজ আরোপ করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ 54.8% মানুষ এই পাবলিক চার্জ গ্রহণ করার কারণেই কিন্তু এই পজের আওতায় পড়েছে। আজকে এই বিষয়টি আমরা কথা বলতে চাইব যে পাবলিক চার্জ গ্রহণ সংক্রান্ত বিষয়টি আমেরিকান এমবেসি এখন কঠোরভাবে তদন্ত শুরু করেছে। তাহলে এই তদন্তের ফলাফলটা কি হতে পারে, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ রানা ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমি জানি আপনি সাংঘাতিকভাবে ব্যস্ত, পেশাগত তো ব্যস্ততা আছেই, আবার কমিউনিটির নানান কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন। সব কিছু উপেক্ষা করে এই কমিউনিটির সেবাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি আলোচনা করবেন। আমরা এতদিন পাবলিক চার্জ কথাটি বলেছি, কিন্তু আজকে এটির নিয়ে যে কতটা এটার যে কনসিকুয়েন্সেসটা তৈরি হয়েছে এমবেসিতে সেটা নিয়ে আপনি কথা বলবেন। সে কারণে আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি আমি করতে চাচ্ছি যে সেকশন 212 আওতায় যে পাবলিক চার্জ, আসলে এই বিষয়টি কি, এবং এক্ষেত্রে এই সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান এমবাসি হঠাৎ করে আমরা দেখছি কেন এই পাবলিক চার্জ বিষয়টি কঠোরভাবে তদন্ত শুরু করেছে। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমি সামনে যাওয়ার আগে শুধু দুটা কথা অ্যাড করতে চাই যে আমি প্রচণ্ড বেশি পরিমাণে কল পাই অ্যাক্সিডেন্ট কেস এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস নিয়ে। একটা জিনিস এসুরেন্স দিতে হচ্ছে, আপনারা যদি স্ট্যাটাস নাও থাকে এই দেশে, আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট কেসেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিসে উই রিকভার মিলিয়ন্স অফ ডলার্স ফর আওয়ার ক্লায়েন্টস ডিফারেন্ট স্টেটে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান, সব স্টেটে আমাদের স্টেটের লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞ এবং রিনাউন্ড অ্যাটর্নিরা আছে আপনাদের সেবায়। সো শুরু করতে হচ্ছে পাবলিক চার্জ নিয়ে। পাবলিক চার্জ আমরা এতদিন যা শুনে এসেছিলাম, রিসেন্টলি আপনারা আমাদের মাধ্যমে টিভিএন 24 অথবা আমাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া থেকে আপনারা জেনেছিলেন যে 221G দিয়ে টিক মার্ক দিচ্ছে। 221D হচ্ছে যে কোনো কিছু হয়তো বলতে পারে সব কিছু পেন্ডিং আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে, অথবা অনেকের তাক দেওয়া ছিল, ক্রস মার্ক ছিল, যেটা 75 কান্ট্রি সিটিজেনকে ভিসা দেওয়া হচ্ছে না, এই জন্য তারা 221G দিত। কিন্তু রিসেন্টলি US এমবাসি শুরু করেছে যে 212টা হচ্ছে F4IN, ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট 212-এর স্পেসিফিকলি বলা আছে যে আমেরিকান কনসুলার অফিসার অথবা আমেরিকায় বাইরে হচ্ছে আমেরিকান কনসুলার অফিসার এমবেসিতে, আর আমেরিকার ভিতরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, মানে যে সর্বোচ্চ আইন কর্মকর্তা। সো কনসুলার অফিসার যদি মনে করে কোনো কারণে পাবলিক চার্জের আওতাভুক্ত হবে, তখন সে ভিসা দিতে অপারগ হবে। দ্যাট মিনস দিস ক্যান্ডিডেট উইল বি ইনঅ্যাডমিসেবল টু গেট এ ভিসা। সো এই ক্ষেত্রে তারা বর্তমানে চাচ্ছে, আমি সবসময় ভাই বলি, আমি শুধু থিওরির কথা বলি না, আমি প্র্যাকটিক্যাল যে কাহিনী ছাড়া
আমি কোনো সময় এক্সাম্পলও দেই না, মানে মানে প্র্যাকটিক্যাল তথ্য ছাড়া, প্র্যাকটিক্যাল তথ্য ছাড়া। এবং আমি এই জন্য সবাই আমাকে অনেক জেলাসিও করে, আবার অনেকে অনেক বেশি প্রশংসাও করে, পছন্দও করে। আর আমার জন্য বসে থাকে আমি কি বলি শোনার জন্য, কারণ একটা ফেক একটা আইডেন্টিটি থেকে নিউজ দেওয়া মানে তাদের অনেক কিছু মানুষজন সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমাদের ভেরিফাইড আইডি, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সঠিক তথ্যটাও দেওয়ার, আমরা যেন লাইসেন্স নিয়ে কোনো সমস্যা না হয়। সো আমেরিকায় বর্তমান যা করছে ইউএস এমবাসি প্র্যাকটিক্যাল কেসগুলোতে, তারা ভিসা দিচ্ছে না, ভিসা দেবে কিনা এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে। তার মধ্যে তারা চাচ্ছে সেকশন 212(a)(4 অনুযায়ী যে আপনারা যদি যারা ভিসা অ্যাপ্লিকান্ট বা যারা এই দেশে আসতে চাচ্ছে বা ডেরিভেটিভ বেনিফিশিয়ারি, তাদের যে ফাইন্যান্সিয়াল প্ল্যান, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান জানতে চাচ্ছে, যে ভদ্রলোক ভদ্রমহিলা 2 জন সন্তান নিয়ে বা একা বয়স্ক আসবে, তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কি। প্ল্যানের মধ্যে পড়ে স্পন্সরেরটা পড়ে এবং ব্যক্তিরটা পড়ে। স্পন্সর যে আপনার এই দেশ থেকে পিটিশন করেছিল এবং যে আপনার হয়তো জয়েন্ট স্পন্সর হয়েছিল, তারা আপনাকে হাউজিং কি অ্যাকোমোডেশন কীভাবে দিতে পারবে। প্রথমত আপনার থেকে যায় যারা আসবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সের ব্যাপার আছে এখানে, আপনার কর্মদক্ষতা কি আছে, স্কিল আছে কিনা, এবং আপনার ওইখানে এমন কোনো লিকুইড অ্যাসেট আছে, লিকুইড কোনো ক্যাশ আছে কিনা যা আপনি দেশে ইউজ করতে পারবেন, অথবা আপনার কোনো অ্যাসেট আছে কিনা যেগুলো আপনি পরবর্তীতে নিয়ে আসতে পারবেন। এটা সেমভাবেই যে এইখানে যারা থাকে তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ব্যাংকে কত টাকা আছে, চাকরির যোগ্যতা কতটুকু, বা আপনাকে বাসায় আনলে রাখবে কি, এই জিনিসগুলো জানতে চায়। সমস্যা হচ্ছে আরও বেশি তাদের জন্য যাদের ফ্যামিলি মেম্বার কেউ হয়তো ক্রনিক ডিজিজে ভুগছে, হয়তো অসুস্থ, অটিস্টিক, বা এমন কোনো রোগ আছে যেটা কন্টিনিউ চিকিৎসা প্রয়োজন, যারা আপনারা হয়তো মনে করেন যে ইউএস এমবাসি কিছুই জানে না। কিছু জানে বলতে তারা যখন মেডিকেলটা তাদের কাছে যায় 693, তারা কিন্তু এগুলো রিভিউ করে যে আসলে আপনার সমস্যাগুলো কী, অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। সেই ক্ষেত্রে আপনাদেরকে সবাইকে আমি আগেও বলছি, এখনও বলছি, যে যেই দেশ থেকে আসেন না কেন স্কিল ডেভেলপমেন্ট করে আসেন, যে আপনারা যে এই দেশে এসে মানে ভালোভাবে চলতে পারেন, এবং স্পেশালি ট্রাম্প প্রশাসন থাকা পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ চলবে। সে যদি আবার মধ্যবর্তী নির্বাচন, যে নভেম্বরে যে ইলেকশন হচ্ছে কংগ্রেসে যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যে ইলেকশনটা হচ্ছে এবং সিনেটে, যদি এই ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ সিট অর্জন করে, তাহলে একটু হয়তো চেঞ্জ হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়তো বা ইমপিচ করার চেষ্টা করবে ডেমোক্রেটিক পার্টি। এই ক্ষেত্রে এই ভদ্রলোক হয়তো নমনীয় হতে পারে। এছাড়া কন্টিনিউয়াস এই প্রসেসটা চলবে। আমাদের উচিত যে যেই কথাগুলো শুনছেন আপনারা আমলে নিয়ে কাজ করা, ভয় না পেয়ে। কারণ অতীতে অনেকেই বলে মঈন ভাই অতীতে অনেকে চলে আসছে, ট্রু, অনেকে লক্ষ লক্ষ লোক চলে আসছে, তাদেরকে কোনো প্রশ্ন করা হয় নাই। এমনকি ডিসেবল বাচ্চাগুলো চলে আসছে, কোনো কোয়েশ্চেন করে নাই। তারা জানতেছে যে এই ছেলেটার চিকিৎসা সারা জীবন প্রয়োজন, তারও ভিসা দিয়েছে। কিন্তু এখন একটু মনে জটিল হচ্ছে। তো ভিসা কবে দেবে আমরা জানি না এখনও, পজ লিফট বা সাসপেন্ড লিফট করে নাই। কিন্তু আপনার এই বিষয়গুলো সতর্ক থাকবেন, এই চিঠিগুলো জনগণ পাচ্ছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি যতটুকু প্রশ্ন করেছে আপনি বলেছেন। তা আপনার কাছে জানতে চাইব যে এই প্রশ্নটি অনেকেই জানতে চান, অনেকে জানেন আবার অনেকে জানতেও চান। এই যে আমরা পাবলিক চার্জ বলে অনেক কথা বলেছি, আসলে এই পাবলিক চার্জটা কোন কোন সরকারি সুবিধা গ্রহণ করলে বা কি কি সুবিধা নিলে পাবলিক চার্জের আওতায় পড়ে, এটা যদি একটু বলেন, তাহলে যারা এটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, যে আলোচনা আপনি করলেন যে ভিসা নাও পাওয়ার সম্ভাবনা আছে, তারা অন্তত কিছুটা হলো অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী কিভাবে দেখানো যায় অন্তত দেখাতে পারবে। ধন্যবাদ। আমি আসলে এই বিষয়টা অত্যন্ত ব্যাপক এবং স্পর্শকাতর। এখন অনেকেই দেখা যায় হোম কেয়ার নিয়ে কথা বললে তারা আপনাকে মনে করে আপনি তাদেরকে টার্গেট করে বলছেন। এটাও কিন্তু আমরা বলতে চাচ্ছি না, কারণ আমরা ফ্রডের কোনো সুযোগ নেবেন না। কারণ হোম কেয়ার বলতে অনেকেই বাজে, মানে সবাই মনে হয় ভালো, আবার সবাই ফ্রড না, আবার সবাই ভালো না। কিছু কিছু জায়গায় তারা ডে কেয়ার নামে ফ্রড করতেছে, কিছু জায়গায় হোম কেয়ার নামে ফ্রড হচ্ছে। অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। অনেক সময় আমরা এমনও কল পাই যে পেশেন্ট নিজেও জানে না সে কী সুবিধা নিচ্ছে। সে যখন একবার সাইন আপ করলো, তার নামে সব দিকে সুবিধা নেওয়া, সরকারি সুবিধা, সেও বুঝতেও পারছে তার নামে ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিচ্ছে। সবার ক্ষেত্রে না, কয়েকটা
কয়েকজনের ক্ষেত্রে এগুলো হচ্ছে। সো আপনারা এই থেকে সতর্ক থাকবেন, আইডেন্টিটি থেফটে যেন না পড়েন। আপনি হয়তো একটা সেবাই নিচ্ছেন, কিন্তু আপনাকে দেখিয়ে যেহেতু আপনাদের সব তথ্য তাদের কাছে আছে, তারা হয়তো যারা অসাধু ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী অবশ্যই আছে, অসাধু যারা ব্যবসায়ী তারা হয়তো আপনাদের নাম দিয়ে এমন এমন বেনিফিট নিচ্ছে, যে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে, আপনারা জানতেছেন না, তার অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যায় আপনার অ্যাকাউন্ট না দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছে। এগুলা কিন্তু হচ্ছে, এগুলা যারা, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, এখানে প্রচুর ব্যবসায়ী যারা খুবই সৎ ব্যবসা করে, অবশ্যই তাদেরকে আমরা স্যালুট জানাই, কিন্তু অসৎ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি এই জিনিসটা যেন না হয়, আপনারা সতর্ক থাকবেন। আর পাবলিক চার্জের কথা বলতে গেলে এইখানে যে কনসুলার অফিসারের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ব্রডার সেকশন, এটা খুব শর্ট করে বলা নয় যে আপনি ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নিলেই হবে, এরকম কথা বলা নয়। আইনে আছে আপনি ক্যাশ অ্যাসিস্ট্যান্ট ছাড়া বাকিগুলো পাবলিক চার্জে হয়তো গ্রে এরিয়া, যে লং টার্ম না শর্ট টার্ম, স্পেসিফিকলি বললে হয়তো ভুল হতে পারে। আমি বিইং অ্যান অ্যাটর্নি অ্যাট ল, আমি বলা মানে এটা হচ্ছে আইনের একটা ধারা বললাম, কিন্তু আমি যদি এমন কিছু বলি যে আইনে সাংঘর্ষিক হয়, আমি এটা বলতে পারবো না। কিন্তু এখানে স্পেসিফিক যারা বলছি আমি, যদি কনসুলার অফিসার মনে করে যে সরকারের উপর বোঝা হবে, এখন কনসুলার অফিসার কোন ক্ষেত্রে মনে করে তার মেন্টালিটি আপনারা বুঝবেন না, স্পেসিফিক আপনি বলতে পারবেন না যে হ্যাঁ এটা তো হবে না, কারণ আপনি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারছেন না যে আপনার মা, বাবা, ভাই, বোন বা ছেলে মেয়ে যারা অন্য দেশ থেকে আসবে, তারা ফিউচারে কি অসুস্থ হবে, অসুস্থ হলে আপনি তার সেবাটা কেমনে করবেন? আপনি তো আর বলতে পারবেন না অসুস্থ হলে আমি তারা সারা জীবন টানবো না, এটা সম্ভব না। সো এটা কনসুলার অফিসারের একটা এবং অ্যাটর্নি জেনারেলের উপরে একটা বিশাল একটা ডিসক্রিশনারি পাওয়ার, যে তাদের ইচ্ছা মতোই বলতে পারে, কিন্তু তারা আবার অন্যভাবে কিছু করবে না। তারা যেগুলো আমলে নেবে, শিক্ষা নেবে আমলে, বয়স নেবে আমলে, আপনার স্কিল যে দক্ষতাগুলো আমলে নেবে, আপনার যে অসুস্থতা আমলে নেবে, আপনার যে ব্যাংকে টাকা আছে এটা আমলে নেবে, অতীতে কেউ কাজ করেছেন তার উপরে নেবে, কোন সেক্টরের অভিজ্ঞতা, সবগুলো বিবেচনা করে তারা বলবে। হয়তো আমরা এই ক্ষেত্রে আমরা আমাদের ওপিনিয়ন দিতে পারি, আপিল করতে পারি, কিন্তু মানতে যে বাধ্য এরকম কোনো সুযোগ নাই। যেহেতু অবশ্যই ডিসক্রিশন পাওয়ার আগে আপিল করা যাবে, কিন্তু এখন বলা যাচ্ছে না তারা কি, তারা আবার স্পেসিফিকলি বলবো না এটা যে তুমি এই জন্য আমি ডিনাই করলাম। তা রিফিউজটা মানে কিন্তু এটা ইয়া না, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফিউজাল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে থাকবে। সো বর্তমানে যারা হচ্ছে ভিসা দিচ্ছে না, কিন্তু আবার এগুলো তারা যাচাই করছে। তো আপনাদের সুবিধার্থে বলবো, আপনারা যতটুকু পারেন স্পন্সর যারা থাকবেন তারা স্ট্রং স্পন্সর হবেন। আবার অনেকে দেখা যায় যে স্পন্সর এমন জন থেকে নেয় যে স্পন্সরকে তারা চিনে না, যে জয়েন্ট স্পন্সর নিলে তাদেরকে চিনে না, এই জিনিসটা যেন না হয়। আপনারা স্পন্সর যখন নেবেন ডেফিনেটলি তার সাথে কথা করার পরবর্তী ডকুমেন্টটা কিন্তু তাকে দিতে হবে। আর যে স্পন্সর দিচ্ছে তার কিন্তু রেসপন্সিবিলিটি এখন অনেক বেশি হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আইনের আওতায় থাকতে। মিথ্যা তথ্য দিয়ে কোনো ধরনের সরকারি সুবিধা নেবেন না, মিথ্যা তথ্য দিয়ে আপনারা কোনো হোম কেয়ার নেবেন না, মিথ্যা তথ্য দিয়ে আপনারা কোনো ধরনের মেডিকেল অ্যাপ্লিকেশন করবেন না। আপনারা যদি কোথাও কাজ করেন সমস্যা হয়, দেখা যায় যে স্পন্সর সে হয়তো অনেক টাকা ইনকাম করে, কিন্তু সে যেহেতু এই দেশে চলাটা কিন্তু খুবই কঠিন হেলথ ইন্স্যুরেন্স ছাড়া, তো দেখা যায় যে ওই সময়টায় সে তার হেলথ ইন্স্যুরেন্স রিনিউ করার সময় তার ইনকামটা কম দেখায় করে, তারাও কিন্তু বিশাল বিপদের সম্মুখীন হচ্ছে এবং হবে। যে কী কারণে হবে, কারণ তারা কোনো এক সময় 5 বছর পরেও যদি আসে, এগুলো কিন্তু নতুন না, ইটস বিন হ্যাপেনিং, মানে তাদেরকে পুরা টাকা ফেরত দিতে হচ্ছে অলরেডি। এর নতুন না, ট্রাম্প এসে করেন, এটা নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টে করছে, অনেক বছর যাবত করছে তারা। হঠাৎ করে ভুলক্রমে তারা ট্যাক্স ফাইলটা দিয়ে দিল, বা ট্যাক্স ফাইল তারা দেখলো যে ট্যাক্সে তার ইনকাম হচ্ছে এত, কিন্তু তার প্রেস টাবে দেখাইছে একটা প্রেস টাবে কম টাকা দিয়ে আসে হয়তো মেডিকেট করেছিল। সেই ক্ষেত্রে যখন তারা দেখবে ফুল লাস্ট 5-7 ইয়ার্সে বলে টাকা ফেরত দাও তুমি, মানুষ দিচ্ছে টাকা। ট্রাম্প, ডোন্ট টক অ্যাবাউট ট্রাম্প, ট্রাম্পের ইস্যু না, এটা হচ্ছে চলমান আইনে আছে, কার্যকরী করতেছো, এটা অনেক বছর যাবত হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই পড়ছেন বিপদে, বাইরের আর অন্যকে সাহায্য করবেন কি? সো মিথ্যা তথ্য দিয়ে কোনো বেনিফিট নেওয়াটা ইমিগ্রেশন আইনে ফ্রড, এবং এটার জন্য আপনার ইমিগ্রেশনের ফিউচারে যে কোনো বেনিফিট বন্ধ হতে পারে। এবং আমি সবসময় বলি যে মিথ্যা তথ্য
দিয়ে কেউ যদি গ্রিন কার্ড পায়, মিথ্যা তথ্য দিয়ে নাগরিক হওয়ার পরেও এই নাগরিকত্ব এবং গ্রিন কার্ড তার জন্য সারা জীবনের একটা ঝুঁকি, এনি টাইম চেঞ্জ হতে পারে। কেউ যদি বয়স গোপন করে দেশে এসে থাকেন, যদি সিটিজেন হয়েও যান আর ম্যাটেরিয়াল হয়ে থাকে, এটা আপনার সিটিজেনশিপ কেড়ে নেওয়া আমেরিকার জন্য কোনো ব্যাপারই না, কারণ আপনি প্রথমেই আপনি যোগ্য ছিলেন না গ্রিন কার্ড পাওয়ার। সেই বিষয়গুলো মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ। তো আমরা তো ধরুন যে আজকে যে পাবলিক চার্জ নিয়ে কথা বলছি, যারা আগামীতে আবেদন করবে তাদের বিষয়টা নিয়ে তারা হয়তো সচেতন হতে পারছে, কিন্তু ইতোমধ্যে যারা আবেদন করেছেন, মনে করুন যারা আগে করেছে বা করেছে ভিসার জন্য আবেদন করেছেন, এই আবেদনের প্রেক্ষিতে যে নতুন যে তদন্তগুলো হচ্ছে যেটা আপনি বললেন, তাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? তাদের ফাইলগুলো রিভিউ করা হবে। তবে আবারও বলছি, আপনারা প্যানিক হবেন না, সবার জন্য হয়তো এটা প্রযোজ্য না। যদি আপনার মেডিকেল রেকর্ড ভালো আসে, হয়তো আপনার জন্য এটা তারা ওয়েভ করে দেবে। যেহেতু আপনি কর্মক্ষম লোক, বয়স কম, আপনি দেশে বোঝা হবেন না, যে কোনো কেউ বুঝতে পারে একটা 18 বছর 20 বছরের ছেলে তো দেশে এসে কাজ করেই চলবে, তাই না? আনলেস আপনাকে যে পিটিশন অ্যাপ্লাই করেছিল তার যদি কোনো ব্যাড রেকর্ড না থাকে। কারণ দেশে অনেকেই আসে, অনেক সুযোগ সুবিধা নেয়, কারণ তারা, আমি একটা কথা বলি কি, একজন লোক হয়তো আমি আমার ভাইকে নিয়ে আসবো 18 বছর পরে, তা 18 বছরকে আমি না খেয়ে চলবো এই দেশে, দরকার হলে বেনিফিট নেবেন না? আপনি অবশ্যই নেবেন, এটা তো নেওয়া উচিত আপনার। হ্যাঁ, আপনার ভাইকে আনবেন, 18 বছর পরে আসবে সে, এই মুহূর্তে আমি চিকিৎসা করবো না, মেডিকেট নেব না, খেয়ে থাকবো, আমি বাসা ভাড়া নেবো না সরকার থেকে, এটা তো হয় না। আপনি এই যা দরকার তা করেন, এটা কেউ আপনার না করবেন না, যা সামনে আসে আপনার ফেস করতে হবে। আপনি তো নিজে কষ্ট করে অনেক কিছু করবেন না যে আপনি নিজের ক্ষতি করে ফিউচারের জন্য কী হবে অপেক্ষা করবেন না। তো আপনারা, আপনি এক্ষেত্রে পিটিশনার, স্পন্সরের কথা বললেন, কো স্পন্সরের কথা বললেন, তো যদি আপনার কাছে একটু জানতে চাই যে পিটিশনার বা স্পন্সরের বা কো স্পন্সর যারা থাকবেন, তাদের কোন ধরনের ভুলের কারণে বা ঘাটতি হলে এই পাবলিক চার্জের আওতার মধ্যে তারা বা ঝুঁকিতে পড়তে পারে? ঘাটতি তো কিছু না, আপনার যা আছে আপনি দেবেন, যদি আপনি নিজেই তো বুঝবেন যে একটা গাইডলাইন, পভার্টি গাইডলাইনের মধ্যে আপনি পড়েন কিনা। এবং বর্তমানে যেটা হচ্ছে যে হাউজিংটা তারা অ্যাসিস্ট্যান্ট জানতে চাচ্ছে যে আপনাদের কিভাবে, যে প্রুফ অফ হাউজিং, আপনি 10 জন লোককে নিয়ে আসবেন, তাদেরকে রাখবেন কোথায়, এগুলো কিন্তু তারা জানতে চাইবে। আপনার প্রিপেয়ার থাকতে হবে যে আপনার বাসায় যদি 5 জন লোক নিয়ে আসছেন, তারা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট, 5 জন লোক থাকতে পারবে না। আপনার 5 জন লোক 5টা 2 হলে ক্যাবিনেট থাকবে, তার স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে। সো এই ক্ষেত্রে হয়তো জানতে চাইবে। তো সবার জন্য, আবারও বলছি, সবার জন্য এটা প্রযোজ্য নাও হতে পারে। আপনারা যে এটা শুই নাই যে আপনারা ভীত সন্ত্রস্ত হন, এরকম না। আবার বলছে, আপনারা ডোন্ট গেট টিবিএন রং। অনেকে টিবিএন নিয়ে সমালোচনা করে, আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আপনারা কথা বেশি বলি কেন? আবার অনেকে এটাকে প্রশংসা করে, আমাদের বলার কারণে তারা সতর্ক থাকতে পারে। সো এই 22 ভার্সা 2 দিকেই আছে। এই জন্য আমরা কোনটা কার পক্ষে যাচ্ছে বিপক্ষে যাচ্ছে আমরা বলতে পারছি না। আমি শুধু আইনের কথা বলে যাচ্ছি। আইনের কথা বলাতেই অনেকে আমার সমালোচনায় জড়িত হচ্ছে। যেন আমি একটা কথা সবসময় বলি যে EB3 ভিসায় এমপ্লয়ার 1 পয়সা নিতে পারে না। আপনি বারবার বলছি, আমেরিকান এমপ্লয়ার কেউ যদি বলেন যে আপনার থেকে টাকা নিয়েছে স্পন্সর করার জন্য এমপ্লয়ার, হি ইজ আন্ডার ইনভেস্টিগেশন এবং হি উইল বি ইন প্রবলেম। এটা ইমিগ্রেশন ক্রাইম, এটার জন্য জেল, জরিমানা, ফেডারেল ক্রাইম। সো ইমিগ্রেশনের এই কথাটা বলাতে যারা অনেকে আমার শত্রু যাচ্ছে, বলছে মঈন চৌধুরীরা কেন বলে, তা আমরা কাজ করবো কি? কাজ আপনি লিগেলি করেন, কাজ আপনি বৈধভাবে করেন, কিন্তু এইসব মিথ্যা তথ্য দিয়ে কাজ করবেন কেন? আবার বলছি, কোনো এমপ্লয়ার যারা EB3 বা EB2 ভিসা যারা আপনাকে স্পন্সর করবে, যে কোম্পানি, অ্যাকচুয়াল কোম্পানি, যে প্রতিষ্ঠান, সে কিন্তু আপনার থেকে আমেরিকান কোম্পানি একটা স্পেনীয় আপনাদের নিতে পারবেন, নিলে তার জন্য সমস্যা। যদি আপনারা চুক্তি করেন কারোর সাথে, চুক্তিগুলো একজন আমেরিকান অ্যাটর্নির সাথে কথা বলবেন চুক্তিটা বৈধ কিনা। সে যদি রিভিউ করে, আপনাকে অনলাইনে রিভিউ করা যায়, পেমেন্ট দিয়ে কথা বলবেন। অ্যাটর্নিরা তো সময়ের জন্য কত টাকা নেয়, সো আপনি পেমেন্ট দিয়ে কথা বললে পরে বুঝবেন যে আসলে আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা। অযথা আপনি 4 বছর পরে দেখবেন যে কিছু হচ্ছে না, তখন কাউকে দোষারোপ করে লাভ কি? আমি এজেন্সির কাউকে দোষারোপ করি, তারা হয়তো আপনাকে হেল্প করে, কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে, করার দায়িত্ব আপনার, বোঝার দায়িত্ব আপনাদের। আমাকে আবারও বলছে, টিভেনের মাধ্যমে বলছে, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি শুধু আইনগুলা বলি, যদি আইনটা ভুল হয়, আর যদি আইন ভুল বলে থাকি, আমাকে
আপনারা 100 বার ইমেল করেন, কথা বলেন, আমি আইন ভুল করছি কিনা, আমার সমালোচনা করেন, 100 বার করেন, আই এম রেডি টু টক টু ইউ গাইজ, কিন্তু আমার অযাচিত সমালোচনা করবেন না। আছে কিছু মানুষ তো থাকবেই যারা কাজই হচ্ছে না, সমালোচনা করা, আইন যদি ভুল বলে থাকে আমার তো সাথে কথা বলবেন। সেটা সমালোচনা তারই হয় যার অনেক গুণ থাকে, যোগ্যতা থাকে, তারই সমালোচনা বেশি হয়। যে যার কিছুই নাই তার কোনো সমালোচনা হয় না, এটাও আপনাকে বুঝতে হবে। সুতরাং এটা নিয়ে ভাববার কিছু নেই, আপনি আপনার কাজ করে যাবেন কমিউনিটির স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে। সুতরাং এটা কিছু নেই। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, এই যে পাবলিক চার্জ যাচাই করার জন্যে সাধারণত ইন্টারভিউয়ের সময় কনসুলার যারা অফিসার থাকেন তারা কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, আপনি কি আপনার জানা মতে? তারা অ্যাপিয়ারেন্স দেখেই বুঝতে পারে। আমরা যখন DS-260 ফিল আপ করেন, আপনারা আমরা যারা করি, তার মধ্যে তার জীবন বৃত্তান্ত দেয়া থাকে যে অ্যাপ্লিক্যান্ট এবং ভিসা অ্যাপ্লিক্যান্টের কী কী তথ্য আছে, বয়স আছে, যোগ্যতা আছে, সবই আছে। ওইটা দেখে তারা ডিটারমাইন করতে পারে যে আসলে কী প্রশ্ন করা উচিত, এবং তারা বুঝে যায়। এবং স্পেশালি তারা মেডিকেল রেকর্ডটা দেখে। মেডিকেলটা যে হচ্ছে ঢাকাতে, ওই মেডিকেলে কিন্তু আপনি গোপন করার কিছু নেই। তারা চেষ্টা করে, তারা টাকা নেই, তারা তাদের কাজই হলো সব গোপন। মেডিকেল রিপোর্ট তো জানিও না আমরা, আমাদের যে মেডিকেল করলে আমরা জানিও না, সরাসরি ডাক্তার পাঠিয়ে দেয়। আমেরিকাটা আমরা জানি, কারণ আমেরিকাটা যখন তারা পাঠায়, তারা একটা ক্লায়েন্টকে একটা কপি দিতে পারে, নিয়ম আছে, অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু তারা মেডিকেল রিপোর্ট দেখেই বুঝতে পারে যে আপনার কি কি প্রশ্ন করা উচিত এবং কি উচিত না। এই ক্ষেত্রে খুবই উল্লেখ্য যে আমরা যখন সিটিজেনশিপ ইয়েগুলো করি বিনা পরীক্ষায়, তখন দেখা যায় যে কোনো ডাক্তার লিখতেছে, হয়তো 6 বছর যাবত আমেরিকায় থাকে ভদ্রলোক বা ভদ্রমহিলা, ডাক্তার লিখে তার ওষুধটা ছিল 10 বছর আগের, গ্যাপটা বুঝেন আপনি। ডাক্তার লেখে যে দিস পেশেন্ট ইজ ডায়াগনোজ ফর দিস ডেমেনশিয়া ফর 10 years, আর 10 years আগে সে তো ইন্টারভিউ দিয়েছিল US এম্বাসিতে। ওই তারা আমাদের কম্পিউটারে ঘোরায় দেখে, মিস্টার চৌধুরী কাউন্সিলর, দেখো যে এখানে তার 10 years আগের রিপোর্টটা দেখো। তারপরে দেখি এটা নাই, দিস নট দেয়ার, সো ডক্টর ইজ লাইং। সেই ক্ষেত্রে তারগুলা সিটিজেনশিপ টেস্টটা অনেক সময় বাধাগ্রস্ত হয়, কোর্স অফিসার অ্যাপ্রুভ করে না বিনা পরীক্ষায়। সব কিছু একটা সাথে একটা জড়িত, এবং আপনারা মেডিকেল রেকর্ড কোনো সময় অল্টার হয় না এই দেশে, এটা সিস্টেমে চলে যায়, এটা পাবলিক রেকর্ডে চলে যায়। থার্ড পার্টি চাইলে হিপা দিয়ে এগুলো নিয়ে আসা যায়। অনেক ধন্যবাদ। আপনাকে আরও একটি প্রশ্ন করব, তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই। ভালো ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি, অ্যাটর্নিকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোয়েশ্চন হলো, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওনার ডিকি হয়ে গেছে, ইন্টারভিউর জন্য অপেক্ষা করতেছে, কিন্তু উনি ভিজিট ভিসা আমেরিকাতে এখন আছে, উনি চলে আসছে, সাথে আন্ডার এজ চিলড্রেন, মাইনর চিলড্রেন। তো আমার মায়ের জন্য তো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ, কিন্তু আমার কোয়েশ্চন হলো আমার ছোট ভাইয়ের জন্য কি করতে পারি? ওকে কি কন্টিনিউ কি ওর স্ট্যাটাস কি ভ্যালিড রাখতে হবে না? আন্ডার এজ বলতে কত? আন্ডার এজ বলতে কত এজ স্যার? 16 ইয়ার্স ওল্ড। 16 বছর। ওর জন্য কি করতে পারি, বা এইটাই আমার কোয়েশ্চন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনি তো আপনার মায়ের জন্য অ্যাপ্লাই করেছে, আপনার ভাই তো এমনিও এই অ্যাপ্লিকেশনের সাথে ইনক্লুডেড না। যেহেতু ভাগ্যক্রমে আপনার ভাই এখানে চলে এসে, যদি আপনার মাকে যদি আপনি এখানে রাখতে পারেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে, ইট টেক্স অনলি 3 to 4, ম্যাক্সিমাম 6 months লাগবে যদি সব সঠিকভাবে আপনি করেন। সো আপনার যে ভাই, সে কিন্তু এই দেশে স্ট্যাটাসে বৈধভাবে থাকতে হবে। যেহেতু আপনার মা গ্রিন কার্ড পাওয়ার পরে তার জন্য অ্যাপ্লাই করবে, এই ক্ষেত্রে আপনার ভাই যদি একদিনও স্ট্যাটাসের বাইরে যায়, সে কিন্তু আপনার মা সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আর গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন তার ভ্যালিড থাকবে না এবং করতেও পারবে না। কিন্তু আপনার মা সিটিজেন গ্রিন কার্ড পাওয়ার পরেই তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লাই করলে সে ওই স্ট্যাটাসে থাকতে হবে। সে তার ওই যে ট্যুরিস্ট স্ট্যাটাসে এক্সচেঞ্জ করে রাখতে পারবেন, ইজিলি ইমিগ্রেশন এটা দেবে, যেহেতু এইসব কেসের পেন্ডিং থাকলে একদিনই রিসিপ্ট নোটিশ পাওয়া যায়। সো ইট শুড বি ওকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একটি প্রশ্ন আমার হাতে আছে, একজন পাঠিয়েছেন
আপনার কাছেও একটু পরামর্শ চান তিনি বলছেন যে F4 ক্যাটাগরি, তিনি F4 ক্যাটাগরির অ্যাপ্লিক্যান্ট, তার ডিকিউ হয়েছে 7ই নভেম্বর 2021-এ। কথা হচ্ছে যে যখন তার এই অ্যাপ্লিকেশন ছিল বা ডিকিউ হয়েছিল তখন আগের ওয়াইফ, মানে যে ওয়াইফ ছিল, পরবর্তীতে সেই ওয়াইফের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। 2023 সালে ছাড়াছাড়ি হয়ে যায়। তো সেই ওয়াইফের সাথে 2023 সালে ডিভোর্স হয়ে যাওয়ার পরে একই বছরে সে আবার আরেকটা বিয়ে করে। এখন আরেকটা বিয়ে করে, হ্যাঁ। তো এখন তার ইন্টারভিউ লেটার এসছে সামনের মাসের 17 তারিখে, অর্থাৎ আপনার মে মাসের 17 তারিখে ইন্টারভিউ। তো এখন এই ইন্টারভিউর সময় তার যে নতুন স্পাউস বানায় বলতেছে না, আমি তালিকাতে নতুন স্পাউসের নাম অ্যাড করার ক্ষেত্রে তিনি নিয়মটা জানতে চাচ্ছেন, কিন্তু করে নাই সে। এখন বিয়ে করার সময় সে কি ভাবছিল নতুন বউরে পুরান বউ দেখায় নিয়ে আসবে? না, সেরকম কিছু দেখায়নি, সে করেনি। এখন সে কি ভাব, আমার তো প্রশ্ন তার কাছে, সে কি মনে করছিল যে নতুন বউকে সে পুরান বউ দেখায় নিয়ে আসবে? না, সেরকম আগে সে করে না কেন? ইন্টারভিউ তো অপেক্ষা করলো কেন? হয়তো বোঝে নাই বা জানে নাই, বুঝে না, সে বুঝেই করছে। বিয়ে যখন করতে পারছে, যাই হোক, ধরুন যেটাই হোক, তো এখন এই নতুন চেঞ্জ করতে হবে। সে আগে জানার কথা ছিল যে এটা বাতিল কইরা বলতে হবে যে এটা চিঠি পাঠাতে হবে, যেটা যাবে না, কোথায় পাঠাবে? এমবাসিতে পাঠাবে, যেহেতু ঢাকা এমবাসিতে বলার পরে সে আবার নতুন করে তার পোর্টাল ওপেন করলে সব পোর্টাল ওপেন করতে হবে। ল হচ্ছে এনি টাইম during the pending is during petition is pending, any time তাকে তার কোনো চেঞ্জিং ডেফিনেটলি তাকে সাথে সাথে জানাতে হবে। যদি এনবিসিতে থাকে জানাতে হবে, এমবাসি থাকে এমবাসি জানাতে হবে। হঠাৎ করে যা হাজির হলেন আরেকজনের মানুষ নিয়ে, অন্য পাসপোর্ট, তারা তো ঢুকতেই দেবে না। আর দেবে বা কেন? সে আশা করছে কে বুঝি না, সেও বেশি চালাক। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে অবশ্যই থাকা জরুরি, মেইলের পোর্টালটা ওপেন করতে হবে এবং DS260 he should talk to an attorney immediately, এবং he need a lawyer, he can do lot of stuff. এটাই বুঝবে না, আমি বিশ্বাস করি না। মানে সে পোর্টাল ওপেন করে ডিভোর্স করছে, ডিভোর্স করছে, বিয়েও করছে, এটা সে বুঝে না আপনি মনে করতেছেন? আচ্ছা, আমরা ওটা বাদ দিলাম। তাহলে সে মানে পোর্টালটা ওপেন করে DS260 ফর্ম ইমিডিয়েটলি এটা বললো, সে উল্টা পাল্টা করবে। সে একজন ডেফিনেটলি আমেরিকান অ্যাটর্নির সাথে কথা বলা হচ্ছে, সব ডকুমেন্ট নিয়ে, তারা তাকে অ্যাডভাইস দেবে। আচ্ছা, মানে DS260 ফর্ম পূরণ করতে হবে সেক্ষেত্রে বোধ হয়। সব রিওপেন করতে হবে তো সবগুলা, তা বললে তো হবে না। তা আজকে বললে কালকে তো হবে না, রিকোয়েস্ট করতে হবে না। যদি করে, ধরুন যে অ্যাটর্নির সাথে হয়, তাহলে আগামী মাস 17 তারিখে যখন তার ইন্টারভিউ আছে, এই ওয়াইফ স্পাউস কি যেতে পারবে? কেন যাবে? স্যার তো নামই নেই, সে কেমনে যাবে? যদি ওপেন করে, যেটা রাইট ওয়ে কি হবে সম্ভব? আচ্ছা, সে তো একটু জ্ঞান তার অবশ্যই আছে যে ডিভোর্স করছে, আবার 1 বছর ভিতরে বিয়ে করতে পারছে দেশে যায়। দেশে না, সে তো দেশেই থাকে, বাংলাদেশেই থাকে। F4 ক্যাটাগরিতে আবেদন করা হয়েছে, সে দেশেই থাকে। তার বোনকে সে জানায় নাই? এখন ভাই বোনকে তো হ্যাঁ জানানো উচিত ছিল। হ্যাঁ, সেটা জানালে তারাই তো এটা করতে পারতো তখন। তার আশাতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তার যে আশাটা, তারা তো ইন্টারভিউ জিজ্ঞেস করবে তার ওয়াইফকে, সে তো জানানো দরকার ছিল। এগুলা অনেক সময় তারা ইমিগ্রেশন ডিফারেন্ট ভাবে দেখে, তথ্য গোপন করে আসতেছে কিনা। সো তার উচিত ছিল আগেই জানানো, যেহেতু জানায় নাই। তার সিস্টার যদি এখানে অ্যাটর্নির সাথে যোগাযোগ করা হচ্ছে ইমিডিয়েটলি, তার ব্রাদার বা সিস্টার। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী চমৎকারভাবে উত্তর দেবার জন্য। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, যাই হোক, আমরা যেটা নিয়ে আমরা পাবলিক চার্জ দিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম আবার, যে যদি কারো আবেদন পাবলিক চার্জের কারণে রিজেক্ট হয়ে যায়, বাতিল যদি হয়ে যায়, আমরা যদি ধরে নিই, তাহলে তার কি পরবর্তী করণীয়টা কি আছে, বা তিনি কি পুনরায় আবার আবেদন করতে বা আপিল করার সুযোগ আছে কিনা? সে ডেফিনেটলি তারা এখানে মোশন করতে পারে, ম্যান্ডামাস করতে পারে, চেষ্টা করতে পারে ডিফারেন্ট ভাবে, কারণ তার সাথে জানতে পারে। চেষ্টা ত্রুটি রাখা যাবে না, চেষ্টা করা যাবে।
তো তার মানে কিন্তু সেক্ষেত্রে দেওয়া যাবে না, গ্যারান্টি দেওয়া যাবে না। দেওয়া যাবে না। কোর্টে গেলে জিনিসটা বের হয়ে আসবে, তার কি তারা তদন্ত নিচ্ছে। মানে ফের আবেদনও করতে পারে, অথবা আপনি এই যেটা বললেন আবেদন তো আপিলের অনেক সুযোগ ব্যাপার, আছে। লম্বা ব্যাপার। কারণ এইসব ক্যাটাগরি আবেদন তো মানে হয় না, বললে আরো 10 বছর 15 বছর কেউ অপেক্ষা করে, ভিতরে তার লাইফ ইয়ার এক্সপেক্টেন্সি থাকে না অনেকের। আচ্ছা, তখন তার উপরে এই বয়সে যদি কেউ কার্ড না, পাবলিক চার্জের জন্য না আসে, 10 বছর বয়সের সাথে আরো দুর্বল হবে, তাই না? আচ্ছা। তখন তো আর আসার সম্ভাবনা কম। তার মানে রাস্তা খোলা আছে, যেটা আপনি রাস্তা বললেন যে চেষ্টা আপিল, করবে। হ্যাঁ, ওদের চেষ্টা, যদি যে কোনো কারণে রিজেক্ট হোক না কেন, সেটা কেন রিজেক্ট হয়েছে সেটা জানার তার অধিকার কারণ আছে, জানতে পারে, হ্যাঁ, কারণ জানতে পারে, সেক্ষেত্রে ওরা তো আন্তঃসাধ না পেলে বিচার দেবে, তখন বিচার দেবে আর কি। অনেক ধন্যবাদ। তো আমরা একজন দর্শক বোধহয় না, নাম্বারটা কেটে গেছে। দর্শক, আপনার লাইনটা কেটে গেছে, আপনি যদি আবার ফোন করেন তাহলে নিশ্চয়ই আপনার টেলিফোনের উত্তর দেব। শেষ প্রশ্ন যেটি এই পাবলিক চার্জ দিয়ে করতে চাই, যে ভবিষ্যতে আপনি কি মনে করেন যে, যদিও আপনি বলেছেন সামনের নভেম্বরে আমাদের মিড টার্ম ইলেকশানে কি হয়, ধরুন যে যদি মিড টার্ম ইলেকশানে আমাদের বর্তমান প্রেসিডেন্ট যদি আবার জিতে যায়, এবং যেটা আপনি আশা করছেন যে ডেমোক্রেটরা যদি জিতে যায় তাহলে হয়তো তার রাশটা টেনে ধরতে পারে, কোনো কারণে যদি আমরা ধরে নিই যে যদি প্রেসিডেন্ট ট্রাম্পই আবার জিতে যায় মিড টার্মেও, সেক্ষেত্রে কি নিয়মটা কি আরও কঠিন হতে পারে, বা যারা এখন আবেদন করার পরিকল্পনা করছেন তাদের জন্য আপনার পরামর্শটা কি? একটা জিনিস আপনারা মনে রাখবেন, আবেদন করা কিন্তু বন্ধ হয় না। আমি যখন পাবলিকলি যখন কথা বলি বা বিভিন্ন প্রোগ্রামে যাই, সবাই একটা প্রশ্ন করে যে স্যার আবেদন কি করতে পারবো কিনা। আপনারা অবশ্যই নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো বাধা নাই। আবেদন হচ্ছে, অ্যাপ্রুভালও হচ্ছে। আপনাদের একটু সময় লাগতে পারে, এটা চিরাচরিত ব্যাপার। আমেরিকা এমবাসি সবসময় সময় লাগতো, আবার কোনো সময় তাড়াতাড়ি হয়, ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করে। যদি আপনার F4 ক্যাটাগরি হয়ে থাকে, এটার ভিসার মেয়াদ পাবেন আপনি 18-16 বছর পর হয়তো আপনি আসতে পারবেন। তারা তো রাশ করে না যে কালকে অ্যাপ্রুভ করতে হবে, তারা একটু সময় নেওয়া করে। কিন্তু যদি আপনার যে ইমিডিয়েট ক্যাটাগরিতে তাড়াতাড়ি করে। আর সবচেয়ে ভালো হচ্ছে আমেরিকায় যারা আছে তাদের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, ইটস অনলি দুইটা ক্যাটাগরি হচ্ছে F2A, এটা কারেন্ট, এবং যারা ইমিডিয়েট স্পাউস IR1, যারা ইমিডিয়েট রিলেটিভ যারা, ওইটার জন্য, তার স্পাউসের জন্য, সিটিজেনের স্পাউস এবং সিটিজেনের প্যারেন্টসরা, এটা খুব দ্রুত ক্যাটাগরি। এখানে থাকলে কোনো সময়ের ব্যাপার না, ফাইল করার পরেই আপনি উইদিন শর্ট টাইম ফিঙ্গার প্রিন্ট হবে, উইদিন শর্ট টাইম আপনার ওয়ার্ক পারমিট পাবেন, এবং যথারীতি 3 থেকে 6 মাস আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন। আশ্চর্যজনক সত্য, আমার গত মাসে একটা আসছে, 1 বছর পরে আসছে, কিন্তু উইদাউট ইন্টারভিউ, হাজব্যান্ড ওয়াইফ, কোনো ইন্টারভিউ লাগে নাই। আই এম সারপ্রাইজ। ট্রাম্পের সময় এটা আসলে এটা তো একেবারে আনএক্সপেক্টেড। সো এগুলা খুব প্রম্পটলি হচ্ছে। তো আপনারা অ্যাপ্লাই, যা প্রয়োজন অ্যাপ্লাই করে ফেলেন। এবং নাগরিকত্ব যদি কেউ কোয়ালিফাই করে থাকেন, যে নাগরিক হওয়ার জন্য রেসিডেন্সি এবং ক্রিমিনাল রেকর্ড না থাকে, আপনারা অবশ্যই নাগরিক হয়ে যান। কারণ গ্রিন কার্ডধারীরা এখন প্রচণ্ড রিস্কের মধ্যে আছে। রিস্ক এই কারণে, যদি ডিউরিং ইয়োর গ্রিন কার্ড যদি আপনি কখনো কোনো ধরনের মিসডিমিনার ক্রাইমে আপনি যদি অ্যারেস্ট হয়ে কনভিক্টেড হন, দোষ স্বীকার করেন, যদি মিসডিমিনার হচ্ছে অনলি ফর ডোমেস্টিক ভায়োলেন্স, তা আপনার কিন্তু আর নেক্সট 5 ইয়ার্স আপনি গ্রিন কার্ডটা থাকলেও আপনি কিন্তু নাগরিক হতে পারবেন না। এবং এমনকি গ্রিন কার্ড বাতিল হওয়ারও প্রক্রিয়া শুরু হচ্ছে যদি আপনি গ্রিন কার্ড থাকা অবস্থায় ডোমেস্টিক ভায়োলেন্সে কোনো কারণে গিলটি প্লি করেন। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, এদের কারোর মধ্যে ঝগড়া হয়ে যে আসামি সে যে দুঃস্বীকার করে বাসায় চলে আসে, এটা তার জন্য খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট তার গ্রিন কার্ডের জন্য। এটা সতর্ক থাকবেন। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। আমাদের দর্শক যার টেলিফোন কেটে গিয়েছেন, উনি আবার ফোন করেছে, ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি রহমান, ব্রুকলিন থেকে বলছিলাম। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে F4 ক্যাটাগরিতে আর পাবলিক চার্জ বেসড অন, জি, যদি বিষয়টা যদি এরকম হয় যে আপনার কথা পুরো শুনতে পাচ্ছি না। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন টেলিফোনে? স্পিকারটি দয়া করে বন্ধ করুন। হেডফোনে কথা বলতে ওটা খুলে ফেলুন, কান থেকে খুলে ফেলুন। জি, জি, এবার বলুন।
হ্যাঁ, আমি রহমান ব্রুকলিন থেকে। জি। যে F4 ক্যাটাগরি পাবলিক চার্জের বলতে চাইছেন আর কি, একটা জি। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। জি। স্বামী স্ত্রী দুইজন, তাদের 2 ছেলে জি বাংলাদেশে আছে, তো এরা এখানে আসবে। এখন কোন গ্রাউন্ডে ওরা কোয়ালিফাই হতে পারে, রিজেক্ট হবে না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওদের এডুকেশন, হেলথ, সার্টিফিকেশন বেসড অন দিস একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া যায় না কমিউনিটিকে, যে এই গ্রাউন্ডে এই ধরনের ফ্যামিলি যদি হয়, এইভাবে আসলে পরে তারা পাবলিক চার্জে আওতা পড়বে না। এখানে হাউজিং অ্যাসিস্ট্যান্ট এই দেশে কি নিচ্ছে এগুলো না, ওদিক থেকে ওরা কোয়ালিফাই হয়ে কিভাবে আসতে পারে ব্যাপারটা হলো এখানে। এই স্বামী স্ত্রীর কথা যে বললেন, তাদের তাদের স্ট্যাটাসটা কি? স্বামী স্ত্রীর স্ট্যাটাসটা কি? আপনার প্রশ্নটা কি? স্বামী স্ত্রীর স্ট্যাটাসটা কি? ওটাই জানতে চাচ্ছি, ওরা কিভাবে কোয়ালিফাই হতে পারে পাবলিক চার্জে। না, আপনি যে বললেন যে স্বামী স্ত্রীর তাদের 2 সন্তানকে আনতে চায় বাংলাদেশ থেকে, এই স্বামী স্ত্রীর স্ট্যাটাস থেকে এখানে ওরা তো F4 ক্যাটাগরি বাইরে করতে ও, ভাই বোনের ক্যাটাগরিতে আপনি বলতেছেন? রাইট বাই আচ্ছা, ওনাকে থামে কথা বলে ভাই রহমান সাহেব শুনেন, আমরা এতক্ষণ এটাই বলছি, এটার থেকে আপনি সারমর্ম নিজে বুঝে নিতে হবে, এর বাইরে বলার আর কিছু নেই। আজকে মিস্টার রানা আহমেদ যেইভাবে ব্যাখ্যা করলেন, আমাকে দিয়ে উনি যে প্রশ্নগুলা করালেন, এর থেকে বেশি আপনি অফিসে গেলে আপনি জানতে পারবেন না, কারণ এটার জন্য আমরা চার্জ করি $100। কিন্তু আজকে যে ব্যাখ্যাটা উনি আমার থেকে নিল, রানা ভাই কিন্তু একজন চমৎকার উপস্থাপক, উনি আমাদের কাছ থেকে কথা টেনে নিয়ে আসে, বের করে ফেলে। সো যেই কথাগুলো বলছো এখানে সারানোর বোঝার চেষ্টা করবেন, ডিটেলস বলা আছে। এটা তারা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যেটা বললাম, এটা স্পন্সরও দেখবে, শুধু স্পন্সর না, স্পন্সরও থাকতে হবে এবং যারা আসবে তাদেরও থাকতে হবে। কারণ আপনি যদি নিজের কিছু না থাকে, ওরা হিসাবে কি কতকে আপনি কেমনে স্পন্সর করবেন বা কইরা আপনি কতটুকু রাখবেন? তারা তো মিলিয়নের সাথে নিয়ে আসবে না। সো জিনিসটা আপনাকে বুঝতে হবে, এখান থেকে সামনে বুঝে নেবেন আপনি। আশা করি আমরা বাংলায় বলছি এবং খুব ভালোভাবে বলছি। তারপরে যদি স্পেসিফিক যদি কেস থাকে, আপনার কোনো নির্দিষ্ট কেস থাকলে আপনি আপনার পছন্দের যে কোনো একজন অ্যাটর্নি অ্যাট ল যাদের নাম আনছে তাদের কাছে যে কথা বলবেন, তারা আপনাকে আপনার স্পেসিফিক কেসে বুঝিয়ে দেবে, আপনার ফ্যামিলির সাইজ অনুযায়ী, আপনার ফ্যামিলির স্ট্রাকচার অনুযায়ী, তাদের বায়োগ্রাফিক অনুযায়ী আপনাকে বুঝিয়ে দেবে কোনটা আপনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ রহমান সাহেব। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, বা আগামীকাল যদি দেখেন, বা ফেসবুকে আছে অথবা আগামীকাল এটা ইউটিউবে যাবে পুরো প্রোগ্রামটি, যদি দেখে থাকেন, তাহলে আপনার যে প্রশ্নগুলো করেছেন সবগুলো প্রশ্নই আমি করেছি অ্যাটর্নি মঈন চৌধুরীকে এবং উনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন। সুতরাং ওখানেই আপনার সব প্রশ্নের উত্তর রয়ে গেছে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো জি। ভাইয়া, ইস্ট এলমাস থেকে আমি বলছি। জি বলুন। আমার বোনে গত সপ্তাহে আমি অ্যাপ্লাই করছি গুড। গ্রিন কার্ড, বুঝছেন? আর কোন দিন আসবে গ্রিন কার্ড? গুড কোয়েশ্চেন। যাকে দিয়ে অ্যাপ্লাই করছেন নিশ্চয় আপনি নিজে করে থাকলে একটু ফলো করবেন, খুব শর্ট টাইমে চলে আসে। কারোটা 2 সপ্তাহ চলে আসে, কারোটা একটু বেশি সময় লাগে, আপনার অপেক্ষা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। অনেক স্যার, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আপনি আসলে আপনি প্রশ্নটিও ঠিক কিভাবে কি বলতে চেয়েছেন আপনি হয়তো বুঝেছেন, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি। আপনিও বুঝেছেন। তো যেভাবে আপনাকে পরামর্শ দেওয়া হলো সেভাবেই যদি আপনি কাজ করেন, তাহলে হয়তো আপনি গ্রিন কার্ডের জন্য যে আবেদন করেছেন কতদিনে পাবেন এরকম বোধহয় কথা বলেছেন। আসলে কতদিনে পাওয়া যাবে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটা এই মুহূর্তে খুবই কঠিন। সেটা আমি তো নই, অ্যাটর্নি মহোদয়ের পক্ষেও সম্ভবপর নয়, এমনকি যারা আপনার ইউএসসিএসে বা যেখানে কাজ করেন যারা, তাদের পক্ষেও বলা সম্ভবপর নয় যে আসলে কি হচ্ছে। আপনার
তথ্যের উপরে নির্ভর করছে, আপনার কাগজপত্রের উপর নির্ভর করছে, আপনার সঠিক উত্তরের উপরে নির্ভর করছে, অনেক কিছুর উপরে এটা নির্ভর করে। সুতরাং আপনাকে অপেক্ষা করুন, অপেক্ষা করার পরে নিশ্চয়ই তার একটা চিঠি দেবে বা ডিফারেন্ট ইস্যু, এটা আসার পরে অ্যাপ্লাই করছে। ও আসার পরে করেছে, তো তাহলে অপেক্ষা করতে হবে, কিছুদিন অপেক্ষা চলে আসবে। কিছুদিন অপেক্ষা করতে হবে, অপেক্ষা করুন, তারপর নিশ্চয়ই চলে আসবে। অর্থাৎ ও আচ্ছা, উনি মানে ফ্যামিলি ক্যাটাগরিতে চলে আসছে। আচ্ছা, তাহলে আমি এতক্ষণে বুঝলাম আর কি প্রশ্নটি, যে তার মানে ওটা তো খুব বেশি সময় লাগার কথা না, যেন হয়তো আমার যতদূর মনে পড়ে আমি বোধ 1.5 মাসের মধ্যেই পেয়ে গিয়েছিলাম, সেটা অনেক আগের কথা। সেই কারণেই অনেকে 2 সপ্তাহের মধ্যেও পেতে পারে। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব শীঘ্রই পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপ করা কঠিন। নইলে আমি আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, যে আমরা অনেকেই ভিসা পিটিশন, ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করি, আবেদন করার পরে দেখা যায় যে পিটিশনার বা আবেদনকারী অনেক সময় মারা যান। এই মারা যাওয়ার পরে সেই আবেদনটির কি হয়, সেটা কি বাতিল হয়ে যায়, নাকি ওটা আরো কাজ করার কোনো সুযোগ থাকে কিনা, বা সচল থাকে কিনা? সচল থাকে যদি কোয়ালিফাইড রিলেটিভ থাকে এই দেশে, যদি সেম ক্যাটাগরি বা ডিফারেন্ট ক্যাটাগরি যারা আপনাকে স্পন্সর করতে পারতো এরকম করে যদি এই দেশে থাকে, তারা এটা মোশন টু সাবস্টিটিউট করতে পারে। যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায় এবং দেশে চলে গিয়ে থাকে, তারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে তারাই তাদের দিতে পারে। অনেক ধন্যবাদ। বিষয়টি অনেক প্রশ্নই ছিল, অত তার সময় নেই, সুতরাং আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমি জানি, আমি বারবারই বলি, সবাইকেই বলি যে অনেক ব্যস্ত মানুষ, আপনারা সব রকম ব্যস্ততা উপেক্ষা করে টিবিএনকে ভালোবেসে, কমিউনিটিকে ভালোবেসে আপনারা সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হন এবং এই চমৎকার বিষয়গুলো আলোচনা করেন, যেটার মধ্য দিয়ে আমাদের কমিউনিটির মানুষরা অনেক উপকৃত হয়। যেটা আপনি এই আমাদের এই মিডিয়ার মাধ্যমে ক্যামেরার সামনেও যেটা বলেন, বাইরে আরও বেশি বলেন মানুষ, যে টিবিএনের মাধ্যমে আমরা অনেক উপকার পাই, সেটা ইমিগ্রেশনের ক্ষেত্রে কিংবা আমাদের অ্যাক্সিডেন্ট তো আছে, ইমিগ্রেশন অ্যাক্সিডেন্ট, এবং আবার ট্যাক্সের ক্ষেত্রে মানুষের লক্ষ লক্ষ হাজার হাজার ডলার পেয়েছে আমাদের আলোচনার, বা আমরা সেই রাস্তাগুলো দেখিয়ে দিয়েছি। তো আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি, পাবলিক চার্জ। এই পাবলিক চার্জ গ্রহণ সংক্রান্ত বিষয়টি আমেরিকান এমবাসি এখন খুব কঠোরভাবে দেখছেন, তদন্ত করছেন। ফলাফল কি সেটাও আমরা আজকে কিন্তু আলোচনার মধ্যে দিয়ে বলে দিয়েছি। সুতরাং মিথ্যে তথ্য, বারবারই অ্যাটর্নি মঈন চৌধুরী এই কথাটি বলেন, আমরা যাই করি না কেন কখনই যেন আমরা মিথ্যে তথ্য, ভুল তথ্য দিয়ে কোনো সুবিধা না নিয়ে থাকি। তাহলেই কিন্তু পাবলিক চার্জের আওতায় যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের নিজেদের এবং আমার ভবিষ্যৎ অন্য যারা আছে তাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।